বিভিন্ন শাখায় বিচরণ করে সমৃদ্ধ করে চলেছেন। তিনি হচ্ছেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক এবং লেখক অধ্যাপক মুনতাসির মামুন। স্যার, একজন কীর্তিমান মানুষ কিভাবে হয়ে উঠলেন সেটি আমরা আপনার কাছ থেকে জানব, কিন্তু তার আগে আমরা আপনার জীবনের উপর একটি ডকুমেন্টারি নির্মাণ করেছি, সেটি দেখে আসব। চলুন। কীর্তিমান মানুষ অধ্যাপক মুনতাসির মামুন ইংরেজি 1951 সনের 24 মে ঢাকার ইসলামপুরের আশিক লেনে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। তবে তার পৈতৃক বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গুলবাহার গ্রামে। বাবা মিসবাউদ্দিন খান এবং মা জাহানারা খান দম্পতির 3 ছেলের মধ্যে মুনতাসির মামুন বাবা মার প্রথম সন্তান। অধ্যাপক মুনতাসির মামুনের স্কুল ও কলেজ জীবন কেটেছে চট্টগ্রামে। 1968 সনে চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে। সেখান থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক মুনতাসির মামুন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে দৈনিক বাংলা এবং বিচিত্রা পত্রিকায় সাংবাদিকতা করেন। 1974 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখানে তিনি গত 40 বছর যাবৎ অধ্যাপনা করছেন। স্বাধীন বাংলাদেশে অনুষ্ঠিত ডাকসুর প্রথম নির্বাচনে অধ্যাপক মুনতাসির মামুন ছিলেন সম্পাদক। একই সময়ে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের সভাপতি। ডাকসুর মুখপত্র ছাত্রবার্তা প্রথম প্রকাশিত হয় তার সম্পাদনায়। তিনি বাংলাদেশ লেখক শিবির এবং লেখক ইউনিয়নের প্রতিষ্ঠাতা, প্রথম যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক। তিনি জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ড, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং জাতীয় আর্কাইভসের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। ঢাকা নগর জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠায় তার রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। ঢাকার ইতিহাস চর্চার জন্য তিনি প্রতিষ্ঠা করেছেন ঢাকা চর্চা কেন্দ্র, সেন্টার ফর ঢাকা স্টাডিজ। তিনি বাংলা একাডেমির একজন ফেলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিনেটের নির্বাচিত সদস্য হয়েছেন কয়েকবার। দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য হিসেবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের গভর্নিং বডির সদস্য ছিলেন। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির তিনি একজন প্রতিষ্ঠাতা ও সক্রিয় সদস্য। তিনি এবং তার স্ত্রী ফাতেমা মামুন প্রতিষ্ঠা করেছেন মুনতাসির মামুন ফাতেমা মামুন ট্রাস্ট। এ ট্রাস্ট গরিব শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা পরিবারদের নিয়মিত সাহায্য করছে। অধ্যাপক মুনতাসির মামুন মুক্তিযুদ্ধ, অনুবাদ, চিত্র সমালোচনা ও বিভিন্ন বিষয় নিয়ে রচনা করেছেন অনেকগুলি গ্রন্থ। ঢাকা শহরের অতীত ইতিহাস নিয়ে তার রয়েছে অত্যন্ত সমৃদ্ধ গবেষণা গ্রন্থ। ইতিহাসের উপর তার মূল লেখালেখি ও গবেষণার বিষয় 19, 20 ও 21 শতকের পূর্ববঙ্গ বা বাংলাদেশ ও ঢাকা শহর। অধ্যাপক মুনতাসির মামুন কৈশোরেই লেখালেখির সাথে জড়িত হয়ে 1963 সনে পাকিস্তানে বাংলা ভাষায় সেরা শিশু লেখক হিসেবে প্রেসিডেন্ট পুরস্কার লাভ করেন। পরবর্তীতে অর্জন করেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং সম্মানজনক 21 পদক। এছাড়া তিনি দেশে বিদেশে আরও অনেক পুরস্কার, সম্মাননা এবং স্বীকৃতি অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনে মাতা, স্ত্রী, 2 ছেলে, 2 পুত্রবধূ, একমাত্র মেয়ে, জামাতা এবং 2 নাতিকে নিয়ে অধ্যাপক মুনতাসির মামুনের বর্তমান পারিবারিক জীবন। প্রগতিশীল চিন্তা চেতনার বিকাশে এই মানুষটির অবদান অসামান্য। যতদিন বাঙালি জাতি এবং বাংলাদেশ থাকবে, ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন কীর্তিমান মানুষ অধ্যাপক মুনতাসির মামুন।
জানতে চাইবো যে পরিবারটিতে আপনার জন্ম, সেই পরিবার এবং শৈশব কৈশোর বেড়ে ওঠা সম্পর্কে। আমার বলতে গেলে, পরিবারের কথা বলতে গেলে বলতে হবে যে আমাদের পরিবারের মূল পেশা হচ্ছে শিক্ষকতা। আমার দাদা শিক্ষক ছিলেন, আমার বাবা চাচারা কোনো না কোনো সময় শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের জেনারেশনও এবং আমার পরবর্তী জেনারেশনও শিক্ষকতার সঙ্গে যুক্ত। এর অর্থ হচ্ছে যে আমি বইয়ের মধ্যে বেড়ে উঠেছি। জি। আমার দাদার বিরাট লাইব্রেরি ছিল, আমার বাবার বিরাট লাইব্রেরি ছিল, এবং আমার চাচারা যখনই আমাকে কোনো উপহার দিয়েছেন, এবং আমাদের স্কুলে আমরা যখন বিভিন্ন প্রতিযোগিতা হতো, যখন পুরস্কার পেয়েছি, সেগুলি কিন্তু বই পেয়েছে। সুতরাং বইয়ের আবহে আমি বেড়ে উঠেছি এবং এটা খুব স্বাভাবিক। বইয়ের প্রতি আমার আকর্ষণ তীব্র ছিল, এখনো তীব্র। আমার জন্ম আমার নানা বাড়িতে। আমি আমার নানার বাড়ির খুব প্রিয় নাতি ছিলাম। আমার জীবনের শিশুকালে আনন্দময় জীবনটা আমার মামা, খালা, নানা, নানির মাঝে কেটেছে। আমার চাচার বা দাদার দিকটা যেহেতু খানিকটা শিক্ষা, খানিকটা বইয়ের সঙ্গে যুক্ত ছিল, সেজন্য অনেকটা ফর্মাল তাদের মধ্যে বিষয়টা ছিল। নানা বাড়িতে যে হৈহুল্লোড়, সেটা কিন্তু এই দিকটায় ছিল না। আমার নানাও কিন্তু ছাপাখানা, বই ব্যবসা এগুলির সঙ্গে যুক্ত ছিলেন। আমার বাবা মা খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, এবং আমার মার যখন বোধহয় 14 বছর, আমার তখন জন্ম। আমি আমার মা বাবাকে অনেক সময় বলেছি আমি তো আপনাদের সঙ্গে বেড়ে উঠেছি। সুতরাং বই, ঘনিষ্ঠ একটা যৌথ পরিবারের মধ্যে আমার বেড়ে ওঠা। আমার জীবনটাকে গড়ে তোলার ক্ষেত্রে এই যৌথ পরিবার এবং দুদিকের নাতি হিসেবে বড় হওয়া, জি, সব মিলিয়ে খুব একটা আনন্দময় এবং সুন্দর শৈশব আমার কেটেছে। আপনি ছোটবেলা থেকে রাজনীতির মাঝেই বেড়ে উঠেছেন। আপনার চাচা রাজনীতির সঙ্গে যুক্ত, 3 পরিবার রাজনীতির সঙ্গে। আপনার রাজনৈতিক জীবনটি সম্পর্কে জানতে চাইব। আমার বাবা তেমনভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। আমার 2 চাচা, বুরহানুদ্দিন খান জাহাঙ্গীর এবং মহিউদ্দিন খান আলমগীর, তারা ছাত্র জীবনের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল এবং রাজনীতির সচেতন ব্যক্তি হিসেবে বেড়ে উঠেছে। আমিও ছাত্র জীবনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলাম। আমি বাংলাদেশের প্রথম যখন ডাকসু নির্বাচন হয়, আমি তার সম্পাদক নির্বাচিত সম্পাদক ছিলেন। মুজাহিদুল ইসলাম সেলিম ছিলেন ভিপি। সংস্কৃতি সংসদ তখন একটা বিরাট সংগঠন, আমি সেটা সভাপতি ছিলাম। এবং ওই সময় থেকে 68 সাল থেকে আমি এবং আমার বন্ধুরা, শাহরিয়ার কবির বলি, আরও অনেকে আছেন যারা, আমরা মিছিল করেছি, মিটিং করেছি, একসঙ্গে যুক্ত ছিলাম। ফলে পরবর্তীকালে আমি যখন শিক্ষক হই, ওইভাবে সক্রিয় ছিলাম না রাজনীতিতে, কিন্তু রাজনীতি বোধটা তো ছিল, এবং আমার বিভিন্ন কর্মকাণ্ডে সেটি প্রতিফলিত হয়েছে। আমার বাবা অবসর গ্রহণের পরে আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। জি। আমার বাবার মৃত্যুর পর আমার মেজো চাচা ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এখন সেখান থেকে সংসদ সদস্য হয়েছে। হ্যাঁ, সেদিক থেকে বলতে পারেন যে আমরা একটা রাজনৈতিক পরিবার, আবার লেখক পরিবার। স্যার, আপনার একটি পেশাগত জীবন আছে, এই পেশাগত জীবনটি সম্পর্কে জানতে চাই। আমি সবসময় লেখালেখি করতে চেয়েছি, শিক্ষকতা করতে চেয়েছি। আমি শুরু থেকে এখন পর্যন্ত তাই করেছি। 40 বছর হলো শিক্ষকতার সঙ্গে যুক্ত, লেখালেখির সঙ্গে হয়তো আরও 3-4 বছর আগে থেকে যুক্ত, এবং আমি এতে সন্তুষ্ট। আমি শিক্ষকতায় আসতে চেয়েছিলাম আমার শিক্ষকদের থেকে। সেই সময় যারা শিক্ষকতা করেছেন, অধ্যাপক আনিসুজ্জামান, আহমেদ শরীফ, মুর্তজা রহমান তালুকদার, অধ্যাপক আব্দুর রাজ্জাক, সর্দার ফজলুল করিম, মানে আমি কতজনের নাম বলব। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, যিনি আমার সরাসরি শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে যেরকম একটা শিক্ষকদের স্বর্ণযুগ ছিল, স্বাধীনতার পর আমরা দেখছি একটু আগে থেকে এই পর্যন্ত কিন্তু সেরকম প্রথিতযশা সমস্ত মানুষরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন। সেদিক থেকে আমরা খুবই সৌভাগ্যবান, কারণ আমি পরবর্তীকালে, তারা সবাই চলে গেছেন, এখন আমাদেরও যাওয়ার সময় হয়েছে, কিন্তু
এখন আমি বলবো যে সেই ঔজ্জ্বল্যটা নেই, কোনো বিশ্ববিদ্যালয়ে তেমন নেই। এটা আজকে বিশ্ববিদ্যালয় ছেড়ে যাওয়ার সময় এক ধরনের হতাশা তো বটেই। পূর্ব জেনারেশন আপনার চাচার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন, আপনি আপনার জেনারেশন শিক্ষকতা করছেন এবং আপনার পরের জেনারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এই শিক্ষকতার বিষয়টি এগুলো কিভাবে সম্ভব হলো? ঝোঁকটা সবসময় শিক্ষকতার দিকে গেছে, তাতে অর্থবিত্ত হয়তো হয়নি, কিন্তু একটা মানসিক শান্তি আমার মনে হয় যে আমাদের পরিবারের সবাই পেয়েছে এই শিক্ষকতার সঙ্গে যুক্ত থেকে। বহুমাত্রিক লেখক জীবন আপনার, আপনি প্রবন্ধ লিখেছেন, অনুবাদ সাহিত্য লিখেছেন, ইতিহাস বিষয়ে লিখেছেন, কবিতা ছাড়া আপনার সব মাধ্যমে লেখালেখি আছে। আপনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। এই লেখালেখি জীবনটি সম্পর্কে জানতে চাইব। আসলে আমার লেখালেখির অনুপ্রেরণা আমার বাবা এবং আমার চাচা ডক্টর বুরহানুদ্দিন খান জাহাঙ্গীর। আমার বাবা একটা সময় পর্যন্ত, তারপর থেকে আমার চাচাই আমাকে অনেক কিছুতে যাকে বলবো যে নির্দেশনা দিয়েছে। 2 নম্বর হচ্ছে আমার লেখালেখির একটা পরিবেশ আমাদের সময় ছিল। আমার বন্ধু শাহরিয়ার কবির, আলী ইমাম, এরকম আরও অনেকে আমাদের সঙ্গে সমসাময়িকরা ছিলেন। পরবর্তীকালে হুমায়ুন আহমেদ বলি, জাফর ইকবাল বলি, এই যে একটা আবহ, এটাও আমাদেরকে কিন্তু পুষ্ট করেছে। আমার লেখালেখি আমি প্রথমে ছোট গল্প লিখেছি, কিশোর সাহিত্য রচনা করেছি। ইউনিভার্সিটিতে যোগ দেওয়ার পরে আমি গবেষণায় ব্যাপৃত হয়েছি, ইতিহাসকে সাধারণের কাছে নিয়ে যেতে চেয়েছি। আমি আসলে ওই অর্থে যে লেখক হব এটা চিন্তা করিনি। আমার যেটা আমি লিখতে চেয়েছি এবং যে বিষয়ে আনন্দ পেয়েছি সেটাই লিখেছি। তারপর দেখা গেল যে অনেক বিষয় আমার হয়ে গেছে। তো আপনারা যে কথাটা বলছেন খ্যাতিমান কীর্তিমান, এগুলি আমার কাছে ঠিক বাহুল্য মনে হয়। আমি লেখালেখির চেষ্টা করেছি, লিখেছি, কিন্তু আমি কীর্তিমান হব কিনা, আমি খ্যাতিমান হব কিনা, এটা কিন্তু সময় বিচার করবে। আমি বলতে পারি যে সমসাময়িক কালে যেহেতু বাংলাদেশে লেখালেখির বিষয়টা ওইভাবে অনেকে যুক্ত হন না, সেই জন্য হয়তো আমাদের একটা পরিচিতি হয়েছে। বা আমাকে অনেক ঐতিহাসিক বলেন, আমি কিছু বলি না, কিন্তু এটা একটা লজ্জারই বিষয় যে একটা ঐতিহাসিক হতে হলে যে পরিমাণ জ্ঞান, মেধা, মননের দরকার, এটা কিন্তু আমাদের নেই বা আমার নেই। কিন্তু ওই যে বললাম লোকজনের অভাব, সেই কারণে হয়তো আমাদের পরিচিতিটা হয়েছে। আপনি স্যার একজন দক্ষ সংগঠক, নিজে সংগঠন করেছেন, বহু সংগঠন প্রতিষ্ঠার পেছনে কাজ করেছেন। এই সাংগঠনিক জীবনটি সম্পর্কে জানতে চাই। আমি যখন বিশ্ববিদ্যালয়ে যোগ দেই, আমার ফলাফল খুব ভালো ছিল না, কিছু লেখালেখি ছিল, সেই জন্য হয়তো আমার শিক্ষকরা শহীদ হয়েছিলেন, চাকরি পেয়েছিলাম। আমি অধ্যাপক আব্দুর রাজ্জাককে হতাশার কথা জানিয়েছিলাম যে আমি কি করবো তাকে। তো উনি বললেন যে মেধা বড় কথা নয়, মেধা 5 ভাগ, পরিশ্রম 95। আমি বললাম পরিশ্রম করলে হবে? উনি বললেন যে হবে। তা আমি পরিশ্রম করার চেষ্টা করেছি। আমি আমার চাচাদের মতো কিন্তু অত পরিশ্রমী নই, পরিশ্রম করেছি। এবং এর সঙ্গে যেহেতু আমাদের সময়টা বিবেচনা করতে হবে, আমরা খুব ঐতিহাসিক সময়ে বড় হয়েছি, 1968 থেকে এই পর্যন্ত। ফলে যারা রাজনীতি সচেতন, আমরা বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত হয়েছি, রাজনীতিতে সক্রিয় থেকেছি, পরে হয়তো নিষ্ক্রিয় হয়ে গেছে, রাজনীতি বোধটা থেকেছে, সংগঠন প্রতিষ্ঠান করার জন্য কাজ করেছি। যেমন আমি, শিল্পী হাশেম খান এবং স্থপতি রবিউল হোসেন, আমরা কিন্তু একসঙ্গে অনেকগুলি জাদুঘর স্থাপন করেছি। তারপর আমি, শাহরিয়ার কবির, বাবাদের সিনিয়র সিরাজুল ইসলাম চৌধুরী, আমের শরীফ, বুরহানুদ্দিন খান জাহাঙ্গীর, আমরা সবাই মিলে আবার লেখকদের দিক থেকে অনেকগুলি সংগঠন করেছি। টিকে থাকিনি, কেননা আমরা তারপরে চলে আসার পরে সেইভাবে সেটা করা হয়নি। কিন্তু জীবনটা আমাদের এইভাবে কেটেছে, সংগঠন, রাজনীতি, লেখা, সংসার, পেশা, সবগুলিকে নিয়ে আমাদের অগ্রসর। আজকে এই পর্যায়ে এসে নিজের প্রতি নিজের মূল্যায়নটি কি? আমি যা হতে চেয়েছি, করতে চেয়েছি, আমি সেটাই করেছি। আমার সন্তানরা আমাকে আনন্দ দিয়েছে, তারা তাদের নিজের জীবনে সেটেল হয়ে গেছে। আমার সৌভাগ্য যে আমার দৌহিত্র এবং পৌত্র দুজনকে আমি দেখে যেতে পেরেছি। আমার আরও সৌভাগ্য যে আমার মা এখনও জীবিত,
আমার স্ত্রী এখনও কর্মক্ষম। আমরা খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম। আমার বিবাহিত জীবনে প্রায় 40 বছর পুরো হলো এইবার। তো ফলে আমার এখন আর জীবন সম্পর্কে কোনো খেদ নেই, আমার কোনো আকাঙ্ক্ষা নেই। আমি এখন বলা যেতে পারে সেই ট্রেনের জন্য অপেক্ষা করছি, স্টেশনে বসে আছি। আমি সম্পূর্ণ, আমার কোনো কিছু নিয়ে কোনো খেদ নেই। আজকে যে এই পর্যায়ে এসছেন, এই আসবার পেছনে যাদের সহযোগিতা ছিল এবং যাদের যে জীবনটিকে দেখে আপনি প্রেরণা পেয়েছেন। আমার শিক্ষকদের কথা আমি আগে বলেছি, আমার বন্ধুদের কথা বলেছি, মানে শাহরিয়ার কবির, আমার অগ্রজ হাশেম খান বা রবি হোসেন, আমরা সব একটা গ্রুপে। এছাড়াও আমার আরও অনেক বন্ধু আছে যারা বিপদের সময় সবসময় পাশে এসে দাঁড়ায়। আমার বাবা মার কথা তো আর বলার কিছু নেই। আমার চাচারা সবসময়, ফুপুরা আমার সবসময় কিন্তু আমার পাশে থেকেছেন, আমাদের পাশে থেকেছেন, কারণ যৌথ ফ্যামিলিতে আমরা বড় হয়েছি। আর আমার এই সংসার চালাবার ব্যাপারে, এগিয়ে নেওয়ার ব্যাপারে এবং এক বাড়ির বড় বউ হিসেবে পরিবারের সবার সঙ্গে যুক্ত থাকার ব্যাপারে আমার স্ত্রী তাতে একটা অনবদ্য ভূমিকা পালন করেছে। তো ফলে একটা বলা যেতে পারে যে আমি লেখক হয়েছি, তিনি হয়তো চাকরি করেছেন, সংসার দেখেছেন, কিন্তু এই একভাবে একটা জীবনে পরস্পরে পরিপূরক হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে আমার কোনো খেদ নেই। আমি একটা দেশের জন্ম দেখে যেতে পেরেছি, সেটার সঙ্গে যুক্ত থেকেছি। এবং এই দেশটি আপনার যত কথাই বলুন, 500 বছর আগে মানুষের যে অবস্থা ছিল এখন তার চেয়ে অনেক উন্নত। 500 বছর আগে দেশটি যা ছিল এখন তার চেয়ে অনেক উন্নত। অনেক কিছু ক্ষেত থাকতে পারে, কিন্তু ইতিহাসে 50টা বছর কিছু না, 100-150 বছর লাগে থিতু হতে। ফলে আমার একটা সম্পূর্ণ জীবন। আমাদের সংস্কৃতির বিনোদনের বৃহৎ মাধ্যম চলচ্চিত্র। আপনার দেখা হৃদয় ছুঁয়ে যাওয়া একটি চলচ্চিত্রের কথা জানতে চাইবো, যেটি আমরা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করব। আসলে এত চলচ্চিত্র যৌবনে দেখেছি আমরা, এবং এগুলি সমস্ত আসলে মিলে মিশে গেছে। সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো ছবি বলা মানে খুবই আকস্মিকভাবে খুবই কঠিন। তবে আমি এত পিছনে যাব না। আমি আমার বন্ধু নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চুর যে গেরিলা ছবিটা আছে, সেটা আমাদের কন্টেম্পোরারি রাজনীতির কারণে তার চেষ্টাটাকে আমার ভালো ইতিবাচক মনে হয়েছে, যদিও অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়েছে। আমরা সেটার একটি ক্লিপিংস দেখব। জি। Bengali people stink so bad I cannot take it. तुम लोग लाश दफन करने गए थे? जॉली गुड, बहुत खूब। अपनी कौम के चमकीले सितारे हो तुम लोग, बहुत खूब। স্যার, ক্লিপিংসটি দেখলাম। আমাদের একটি বড় জনগোষ্ঠী, তরুণ প্রজন্ম, একজন অগ্রজ হিসেবে, অভিভাবক হিসেবে তরুণ প্রজন্মের জন্য আপনার পরামর্শ? আসলে পরামর্শ দিয়ে কিছু করা যায় না, নিজেকে করতে। আমি খালি একটি বলবো, এই দেশে যে যা হতে চায় সেটাই হতে পারবে, যে যা করতে চায় সেটাই করতে পারবে, যদি তার কমিটমেন্টটা থাকে এবং পরিশ্রম করার ক্ষমতা থাকে। সমালোচনা না করে আমি কি করেছি সেটাই যদি বড় হয়ে দেখে, আমার মনে হয় তাহলে কেউই তাকে রুখতে পারবে না। আমি সবচেয়ে বড় কথা, অসাম্প্রদায়িক না হলে, পড়াশোনা না থাকলে একজন মানুষ সত্যিকারের মানুষ হতে পারে না, বা মানবিক। যে ভীষণ নিয়ে, যে মিশন নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে যাচ্ছেন, লেখনী চালিয়ে যাচ্ছেন, আপনার সেই সোনার বাংলাদেশটিকে পেয়েছেন। যদি না পেয়ে থাকেন, আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন? আমরা একটা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র চেয়েছিলাম, সেটা হয়তো তেমনভাবে পাইনি, কিন্তু আমার কোনো খেদও নেই, কেননা এরকম হওয়াটাই স্বাভাবিক ছিল, হয়েছে। কিন্তু আমি মনে করি যে যেই ভিত্তির উপরে বাংলাদেশ গড়ে উঠেছিল সেই বাংলাদেশ হবে, কারণ এটা ছাড়া একটা দেশ আধুনিক হতে পারবে না, তার জনগোষ্ঠী মাথা তুলে দাঁড়াতে পারবে না। সুতরাং বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে,
যদি এই ধরনের অসাম্প্রদায়িক নেতৃত্ব থাকে বাংলাদেশে। এতক্ষণ আপনার কথা শুনলাম, আপনার জীবনের কথা শুনলাম, কর্মের কথা শুনলাম। এবার আপনার পরিবারের সদস্যদের কথা শুনবো, তারা অত্যন্ত কাছ থেকে দেখার আলোকে কি বলছেন আমরা সেটি দেখব। বাবা তো এমনিতে ব্যস্ত মানুষ তো খুব একটা যে সময় আমরা তাকে সবসময় কাছে পেতাম তাও না, কিন্তু যতটুকু সময় দিয়েছেন, চেষ্টা করেছেন পুরোপুরিভাবে মানে ওই সময়টুকুতে আমাদের সঙ্গে থাকার বা ওইভাবে করে সময় কাটানোর। এবং বাবার সঙ্গে ছোটোবেলা থেকে আমি সবচেয়ে বেশি বলবো যে দুই ভাইয়ের তুলনায় সবচেয়ে বেশি আমার সঙ্গে তার সম্পর্কটা সহজ পরিবারের মধ্যে। আমরা যখন পুত্রবধূ হয়ে বাড়িতে এসেছি ওনাকে আমরা বাবার মতোই বেশি পেয়েছি, শ্বশুর বা ওই ধরনের আমরা কিছু আসলে ফিল করিনি। আর বাবা তো অনেক ব্যস্ত মানুষ, ওটাই মুশকিল যে বাবা কখন কোথায় আছে। অনেক সময় দেখা যাচ্ছে ফোন করেছে, বাবা কখন বলে আমি তো ঢাকায় নেই, আমি তো খুলনায়, আমি তো চিটাগাঙে। তো এই ব্যস্ততার মধ্যেও বাবাকে, এটা তো আমাদের সৌভাগ্য যে এরকম একজন মানুষকে এত কাছ থেকে আমরা পাচ্ছি। বাবাকে ছোট থেকেই চিনি এবং জানি। বাবা মানে আমার বাবার বন্ধু ছিলেন। আমার বাবা সৈয়দ ইকবাল, বাবা একজন লেখক, আমার শ্বশুরও একজন লেখক, তো সেই সুবাদে ছোট থেকেই চিনি। তার উপর রয়া নাবিল আমার স্বামী, আমরা একই সাথে আর্ট কলেজে, ওখানে আর্ট স্কুলে আর্ট শিখতাম, তখনও বাবার সাথে পরিচয়। তো ছোটো থেকে বাবা আদর করতেন, কিন্তু বিয়ের পরে কখনো আমার আসলে মানে আমার শ্বশুর এবং শাশুড়ি দুজনকে আমার কখনো শ্বশুর হিসেবে মনে হয়নি। মানে আমার বিয়ের পরে যে একটা মেয়ে আরেকটি বাড়িতে যে চলে আসে, সেই গ্যাপটা বা সেই এমটিনেসটা আমি কখনো ফিল করিনি। বাবা সবসময় আন্তরিকভাবেই আমার বাবার মতোই সেই আন্তরিকতার সাথেই ভালোবাসা এবং সহযোগিতা দুটোই দিয়েছেন। ওনাকে আমি চিনতাম ওনার ক্ষুরধার লেখনীর মাধ্যমে। ওনাকে যখন শ্বশুর হিসাবে পেয়েছি তখন খুব কাছে আসার সুযোগ আমার ওনার হয়েছে, এবং ওনাকে কাছ থেকে যখন দেখেছি তাতে ওনার আগে যে লেখনীর পরিচয় পেয়েছি সেটা তো ছিলই, তারপরে ওনার ভিতরে যেটা কোমল মন আছে সেটা আরও একটা ভালো পরিচয় পেয়েছি। বাবা আসলে ছোটবেলা থেকে যেটা দেখেছি সবসময় অনেক বেশি ব্যস্ত। আমাদের সাথে আসলে সারাদিনে দেখা হতো যখন সকালে স্কুলে দিয়ে আসতেন তখন, আর দুপুরে যখন নিয়ে আসতেন। এছাড়া আসলে এত বেশি ব্যস্ত থাকতেন তার আসলে খোঁজ পাওয়ার খুব সমস্যা হয়ে যেত। বাট আস্তে আস্তে যখন বড় হয়েছে তখন, ছোটোবেলাতে মিস করতামই, বাট যত বড় হয়েছে তখন তো বুঝতে পেরেছি যে আসলে ওনার কাজটাও গুরুত্বপূর্ণ। কখনো আমাদেরকে পড়াশোনা বা এই জাতীয় ব্যাপারে কখনো জোরাজুরি করেনি, সেটা সম্পূর্ণভাবে আমাদের উপরে ছেড়ে দিয়েছেন। আমাদের তিন ভাই বোনের ক্ষেত্রেই ব্যাপারটা প্রযোজ্য। বকাও কখনো দেননি, এটাও বলতে পারি। আর একটা জিনিস ছোটবেলা থেকে আমাদেরকে অভ্যাস করিয়েছেন, যেটা আমার তিন ভাই বোনের জন্যই সমানভাবে হয়েছে, সেটা হচ্ছে বই পড়ার অভ্যাসটা। বাবার কারণে জীবনের অনেক হার্ড টাইমই আমাদের ফেস করতে হয়নি, খুব সহজে আমরা এটা পার পেয়ে গেছি। সবখানে আমাদের অ্যাক্সেস ছিল। লেখাপড়া, জীবনে কে কী হতে চেয়েছি না চেয়েছি, বাবা কখনোই কোনো কিছুতে বাধা দেন নাই। আর বলবো যে এই বই পড়ার অভ্যাসটা তো ছিলই, কারণ আমাদের ছোটোকাল থেকে আমরা বইয়ের মাঝেই বড় হয়েছি। বাবার পড়ালেখা, রিসার্চ সব কিছুই। তারপর বলবো যে বাবা ছোটোকাল থেকে দেখেছি যে বাবা খুবই আইডিয়ালিস্টিক ছিলেন, যেটাতে বিশ্বাস করতেন সেটাকেই আঁকড়ে ধরে রেখেছেন সারা জীবন। ওইটা থেকে কখনোই দেখিনি যে বিচ্যুত হতে। আমরাও চেষ্টা করেছি ওই একই জিনিসটা অনুসরণ করতে। আমাদের বিয়ে হয়েছে প্রায় 40 বছর। তো বিয়ের প্রথম থেকে আমি দেখছি যে সব কাজে সবসময় আমি মানে হাজব্যান্ডের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। কখনো কোনো ব্যাপারে আমার উপর কোনো মতবাদ কিংবা কোনো কাজ চাপিয়ে দিতে চাইনি। আমার ইচ্ছা মতোই আমি সবসময় সংসার চালিয়েছি। আমাকে যে উনি খুব একটা সময় দিতে পারতেন তা না, কিন্তু আমি জানতাম যে উনি যেহেতু ডিভোটেড এই ব্যাপারে, সেই কারণে আমি কখনো এক্সপেক্ট করিনি যে পড়াশোনা বাদ দিয়ে কিংবা লেখালেখি বাদ দিয়ে আমাকে সময় দেবে, সংসারকে সময় দেবে। ছোটবেলা থাকতে ওরা খুব শান্ত ছিল, খুব শান্ত ছিল, অন্যান্য ছেলেদের মতো দূরত্ব ছিল না। সবাই বলতো যে মেজবন্দি সাহেবের ছেলেগুলি খুবই ভালো, এগুলি কোনোই নেই।
সকল দেখতে তো খুশি লাগে, ভালোই লাগে, সবাই যেরকম মা বাবা লাগে এরকমই লাগে। আমি বেশি প্রকাশ করি না, এই মানুষের উচ্ছ্বাস করে আমি অত উচ্ছ্বাস করি। আল্লাহর কাছে দোয়া করি যে এরকম ছেলে একজন হয়েছে, সব দিক দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সবসময়। তুমি রবে নীরবে হৃদয়